ওয়েলকাম সকলকে আজকে আমাদের চ্যানেল আরডিসি ইআই এবং আজকের একটা অন্য রকমের ভিডিও। সম্পূর্ণ থাম্বনেল দেখে সকলে বুঝেই গেছে যে আজকে একটি স্কুলে আমরা এসেছি এবং সেই স্কুলের উপরে একটি ভিডিও আজকে পাবো। তো থাম্বনেলে রয়েছে আমাদের নৈহাটি, যেখানে আমি থাকি, নৈহাটির একটা খুবই খ্যাতনামা গার্লস স্কুল বালিকা বিদ্যালয় নৈহাটি প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেই স্কুলের এইচএম আমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে আমরা রয়েছি এই মুহূর্তে। তো ম্যাডামের সাথে তো বহুদিনের পরিচয়। তো ম্যাডাম, আজকে আপনার থেকে বেশ কিছু জিনিস জানবো স্কুলের ব্যাপারে। তো প্রথমত আপনাকে আমি বলে রাখতে চাই যে আমার পরিবারও এই স্কুলের সাথে কিছু ক্ষেত্রে যুক্ত, কারণ কি আমার ফ্যামিলিতে আমার মাসি এই স্কুলের ছাত্রী ছিলেন। তো এবার বিষয়টা হচ্ছে, আপনাকে প্রথম আমি জানতে চাই যে আপনি তো কত সাল থেকে স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্বে আছেন? আমি এই স্কুলে এসেছি 2019। তার আগে আমি আমার শিক্ষকতার জীবন এখন 33 বছর। আমি 1993 সালে শিক্ষকতায় যুক্ত হয়েছিলাম কাঁচরাপাড়ার একটি খ্যাতনামা স্কুল, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। ওখানে আমি 26 বছর পড়িয়েছি এবং ওখান থেকেই আমি 2017 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাই জাতীয় শিক্ষিকা হিসেবে। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম জাতীয় শিক্ষিকা হিসেবে। দিল্লিতে বিজ্ঞান ভবন থেকে আমি পুরস্কার নিয়ে এসেছি এবং তারপরে 2017-তে আমাদের পরীক্ষা যখন হয়, তো আমার মনে হলো যে কাছাকাছি স্কুলের মধ্যে এই স্কুলটায় কাজ করার অবকাশ আছে। বড় স্কুলে যাওয়াই যেত, আমার সেরকম র্যাঙ্কও ছিল। আপনি চেয়েছিলেন যে একটা স্বাস্থ্যগুলিকে বড় জায়গায় পিছিয়ে পড়া, আমার কাছে আমি যে স্কুলে পড়াতাম সেখানে পিছিয়ে পড়া বাচ্চারা খুব একটা আসতো না। সাধারণ একটা লেভেলের বাচ্চারাই আসতো এবং সেখান থেকে র্যাঙ্কও করতেন, ভালো করার স্কোপ ছিল। আমি যখন শুনলাম যে এই স্কুলটা একটা সময় খুব ভালো ছিল, এখন সরকার যে সমস্ত প্রজেক্ট নিচ্ছে, এই স্কুলে অলরেডি ধরুন আমি শুনেছি 75-80 এই সময়ে এই স্কুলে সেগুলো 4টে হোম আছে। আমার মাদার টেরেসা হাউস আর কি, মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা, আশাপূর্ণা দেবী, মাদারপুরী। এই কনসেপ্টটা গভর্নমেন্ট এখন করেছে। এটা কিন্তু বহু আগে আমি শুনেছি বিভিন্ন ফুলের নামে এদের হাউস ছিল, তোমার মারা বলতে পারবে, হাউস ছিল। সুতরাং এই স্কুলটা একসময় যথেষ্ট ভালো রেজাল্টও করতো, সবই খুব ভালোই ছিল, যে কোনো কারণে আমার মাঝে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম যে এখানে কাজ করার অনেক অবকাশ আছে, কারণ এখানে বেশিরভাগই পিছিয়ে পড়া ঘরের মেয়েরা আসে। তো আমি যখন হাতে নিলাম স্কুলটা, আমার একটু মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল, আমি একটা অনেক বড় স্কুল থেকে এসেছিলাম। তো আমি সেটা খুব তাড়াতাড়ি মোটামুটি আমার যেমন ভাবনা আমি করতে চেষ্টা করছি এবং আমার আগামী 4-5 বছরের মধ্যে এই স্কুলটা একটা জায়গায় আমি পৌঁছে দেবো এবং সে বিষয়ে আমি খুব কনফিডেন্ট। এবং আমার মেয়েরা এখন যারা ভর্তি হচ্ছে, তুমি জানবে যে তারা যথেষ্ট ভালো পরিবার থেকেও অনেক মেয়ে আসছে। আগে যেমন আমি দেখেছি 19 সালে কয়েকজন মাত্র ছিল, এখন অনেক অনেক ভালো পরিবার থেকে আসছে। এবং ইংলিশ মিডিয়ামও আমি এসে, করোনা তখন ছিল, 21 সালে আমি ইংলিশ মিডিয়াম এখানে কমিশন পাই ডিসেম্বরে, এবং 22 সাল থেকে ইংলিশ মিডিয়াম চালু করেছি। সত্যি কথা বলতে আমি প্রমোশন বা প্রচার এইসবের দিকে খুব একটা কোনোদিনই ঢুকিনি, কিন্তু এখন দেখছি সবাই এটার উপর গুরুত্ব দিচ্ছে খুবই। তো আমি আমার কাজটা আমি নিঃশব্দেই করে গেছি। করোনা পিরিয়ডে পুরো স্কুলে যত রকম রিপেয়ারিং ওয়ার্ক, তারপরে আমার তখন বিধায়ক ছিলেন, এখন উনি এমপি পার্থ ভৌমিক স্যার, উনি আমাকে 16 লাখ টাকা দেন আমি জয়েন করার সাথে সাথে দিয়েছিলেন 19 সালে। ভালো, বেশ বড়ভাবে সাহায্য। হ্যাঁ, 16 লাখ টাকা ওনার ফান্ড থেকে আমায় দিয়েছিলেন, কারণ আমার ইংলিশ মিডিয়াম পড়তে তো ঘর লাগবে না। তো আমি দুটো ঘর করেছিলাম এবং ওপরে আমি লাইব্রেরি শিফট করে, পাশে স্টাডি রুম করে, নিচে একটা লাইব্রেরি আছে অলরেডি, ওপরেও আমি একটা লাইব্রেরি করেছি এবং স্টাডি রুমটাকে শিফট করে যাতে সব মেয়েরা বসে পড়াশোনা করতে পারে, একটা এনভায়রনমেন্ট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে সঠিক সচেতন মানুষ তৈরি করা, আর স্কুলের একটা এমন এনভায়রনমেন্ট আমি তৈরি করতে চাই যেখানে বাচ্চারা আসার জন্য প্রতিদিন উৎসাহিত। আচ্ছা ম্যাডাম, তো একটা বড় প্রশ্ন যেটা আমার জানার মেন যেটা ইচ্ছে, সেটা হচ্ছে এখন এখানে ইংলিশ মিডিয়াম এক্সিস্ট করছে, সেটা কি ক্লাস 5 থেকেই এক্সিস্ট করছে?
ক্লাস 5 থেকে আছে একদম 11 12 আমি সেটা 11-12 পর্যন্ত পেয়েছি। আচ্ছা। কিন্তু আমি আস্তে আস্তে উঠতে চাই, এক ধাপে সবাইকে নিয়ে একটা কেওস সৃষ্টি করা আমার ইচ্ছা। তাহলে কি স্টুডেন্টরা ইংলিশ মিডিয়াম পড়তে চাইলে এখানে পড়তে পারে? একদম গার্লস, অনলি গার্লস স্কুল। যখন আমি পারমিশন পাই তখন পুরো দমদম থেকে বীজপুর পর্যন্ত বলা যায় সারা ওয়েস্ট বেঙ্গলেও হয়তো 55 আছে, একমাত্র গার্লস স্কুল ছিল প্রফুল্লসেন গার্লস হাই স্কুল, গার্লস ইংলিশ মিডিয়াম। তার প্রথম 21 সালে যে পারমিশনটা পাই তখন প্রথম গার্লস ইংলিশ মিডিয়াম। এখন হয়তো দমদম দু একটা স্কুলে এদিকে কয়েকটা বেশ গার্লস স্কুল পেয়ে গেছে পারমিশন, কিন্তু তখন প্রথম স্কুল ছিল প্রফুল্লসেন গার্লস স্কুল। এবং গার্লস বলেই আমি বাচ্চাদের বলবো যে বেশিরভাগ এখন যেরকম পরিস্থিতিতে অনেকে একটু চাইছেন না ওয়েট পড়াতে বা ওরকম মানে একটা এনভায়রনমেন্টে পড়াতে, সেক্ষেত্রে আমার স্কুলটা ভীষণভাবে আমি বলবো যে যত্ন করে পড়ানো এবং পরিবেশ, বাচ্চাদের যে একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট দেয়া, সেটা আমার স্কুলে ভীষণভাবে আছে। এবং তাদের শুধুমাত্র সব কিছু মানে শাসনটা কখনোই শোষণের পর্যায়ে আমি চাই না, তবে একটা বাঁধনে তারা কিন্তু এখানে বেঁধে আছে। কখনোই লাগাম ছাড়া কোনো কিছু আমি কখনোই চাইবো না বাচ্চারা সেরকম একটা খারাপ কিছুর মধ্যে ঢুকে যাক। সেই নজরদারিটা আমার এবং আমার টিচারদের ভীষণভাবে। যদি প্রশ্ন করো যে কেন প্রফুল্লসেনে পড়বে, এটা হতেই পারে প্রশ্ন, তো আমি বলবো যে প্রফুল্লসেনে পড়বে এই কারণে, প্রথম কথা এখানকার টিচাররা যে মাদারলি এনভায়রনমেন্ট। এখন অনেকেরই প্রশ্ন হবে যে প্রফুল্লসেনটা একটা সময় অতটা উন্নত ছিল না, আজ থেকে 5 বছর আগে খোঁজ নিয়ে দেখবে যে এতটা কিছু ছিল না, তাহলে তখন সেই মানসিকতাটা কিন্তু এখন অনেকের মধ্যে আছে। তো সেইটা যে ওভারকাম হয়ে গেছে, তার এখন যে স্কুলটা একটা অনেকটা আপগ্রেডেড, এইটা জানানো যেমন সবার জানার দরকার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা বাচ্চাদের মাধ্যমে বাইরে পৌঁছা, তোমাদের মাধ্যমে পৌঁছো, এবং সবার এটা জানা দরকার যে এখানকার টিচাররা কতটা একটা মাদারলি অ্যাপ্রোচ সব কিছুর জন্য। কোনো বাচ্চা যেমন আমার ঘরের সামনে যদি এসে বলে যে শুনি আমি যে ওরা খেয়ে আসে, আমার একটা কৌটোই আছে শুধু ওদের যে বিস্কিট দেওয়ার জন্য, বিস্কিট ভর্তি করেই রাখা হয়। এবং অনেক বাচ্চা এখনো তো অনেকে আছে সকালবেলা পড়তে চলে যায়, সোজা চলে আসবে, মিড ডে মিল খাবে, ক্লাস করবে। মিড ডে মিলটা তো 1:30-র আগে হয় না, তো ওই যে লং উইক একটা ওদের একটা ফাস্টিং হয়ে যাচ্ছে, তার ফলে কি আমি শরীর খারাপ লাগে। তো আমাকে গার্ডিয়ান মানে টিচার এসে বলছে ওরা খুব ঝিমোচ্ছে, বসে আছে, তো আমি কী হয়েছে যে সাথে সাথে বিস্কিট দেওয়া। শুধু আমি বলি না, আমার টিচারদের কাছেও কিন্তু এরকম অনেকেই আসে। তো এই যে মাদারলি এনভায়রনমেন্ট, এটার জন্য প্রফুল্লসেনে আমরা যে নারিশমেন্টটা দিচ্ছি বাচ্চা, যত্ন, মায়ের মতো যত্ন, একদম সেই যত্নটা যাতে অনেকে প্রথম যে নার্ভাস হয়ে আসে অন্য স্কুলে, যেটা এখানে একদিনের পরে বাচ্চারা একদম অ্যাটাচ হয়ে পড়ে টিচারদের সাথে। একটা প্রশ্ন আমি করবো, প্রশ্নটা মানে এটা অনেক জায়গা থেকে শুনেছি, এবার এই প্রশ্নটা আমি চাই যে আজকে আপনার থেকে এই ভাবনাটা একটু খণ্ডিত হোক। সেটা হচ্ছে, এটা অনেকে বলে যে প্রফুল্লসেন খুব স্ট্রিক্ট, প্রফুল্লসেনের ম্যাডামরা খুব স্ট্রিক্ট। ইভেন আপনার সাথে পরিচয় হওয়ার আগেও আমি শুনতাম যে বর্দি বলে আপনার সবাই, যে বর্দি খুব স্ট্রিক্ট, বর্দির সাথে যেতে ভয় লাগে। এবার ম্যাডামরা খুব স্ট্রিক্ট। আমি একটা জিনিস জানি যে স্কুলে স্ট্রিক্ট মাঝে মাঝে থাকা উচিত, নইলে সামলানো যাবে না স্টুডেন্টদেরকে। এবার আপনি এই ব্যাপারটার একটু উত্তর দিন যে এই যে একটা ধারণা হয়ে গেছে যে প্রফুল্লসেনের টিচাররা খুব স্ট্রিক্ট, এই ধারণাটাকে আপনি একটু খণ্ডিত করুন। দেখো, স্ট্রিক্ট যদি বলো, হ্যাঁ আমি খুব স্ট্রিক্ট। আমি যখন বীজপুরে থাকছিলাম তখন আশেপাশে যারা রিক্সাওয়ালা টোটোওয়ালা তারাও আমি বেরোলে পরে ভয়েই সরে যেত। আমি কিন্তু বাঘ ভাল্লুক কিছুই ছিলাম না। হ্যাঁ আমি স্ট্রিক্ট, আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো করছি। আমি যেমন 26 বছরের মধ্যে 23 বছর বা 20 বছর পড়িয়েছি, 6 বছর ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আবার এখানে অ্যাডমিনিস্ট্রেশনটা আমি খুব ভালো করছি। এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিন। বাচ্চাকে যদি আমি ডিসিপ্লিন না করতে পারি তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তো সেই জন্য ডিসিপ্লিন করতে গিয়ে তো আমাকে একটু স্ট্রিক্ট হতেই হচ্ছে, যার জন্য বাঘ ভাল্লুকের মতো একটা ইমেজ আমার আছে। তুমি যখন আমার সাথে মিশেছো, তোমার কি মনে হয়েছে যে আমি এরকম
দিতে পারবো না। এটা একটা সত্যি যে স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে কিন্তু মানুষটা ডিসিপ্লিন, হ্যাঁ ডিসিপ্লিন আর স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে মানুষ হয়। হ্যাঁ আমরাও সেখানে হয়েছি বলে হয়তো আজ আমরা যেটাই লাইফে হয়েছি আমার এই স্কুলের বাচ্চাগুলোকেও আমার সন্তানই মনে করি। হ্যাঁ। আমি আমার বাড়িতে যে ডিসিপ্লিন মেনটেন করে আমার ছেলেকে বড় করেছি, আমি মনে করি সেই ডিসিপ্লিনটা সঠিকভাবে আমার ছেলে তো মানুষ হয়নি। সুতরাং আমি মনে করি যে সেই ডিসিপ্লিনের মধ্যে যদি আমি রাখি তাহলে এই বাচ্চাগুলো ভালো হবে। আর সরকার আমাকে পয়সা দিচ্ছে, মাইনে দিচ্ছে, আমি যদি মনে করি যে পরের ছেলে বললে যায়, এই মানুষগুলো আমার কোনোদিনই ছিল না। আমি খুব ছোটবেলায় টিচিং প্রফেশনে এসেছি, তখন থেকেই বাচ্চারা আমার পেছন পেছন থাকতো, ভালোবাসতো। এখন স্ট্রিক্ট একটা যেমন হয়েছে, কিন্তু আমার প্রচুর বাচ্চা আছে এখনো যারা ধরো তাদের মেয়ে ছেলে মেয়েদের হয়তো বিয়ে হয়ে গেছে, এইরকম একটা, তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরে। আমি তো ওখানেও একটা আর্লি ক্লাস নিতাম, আমার নিজের মতো করেই আমি নিতাম। সব ওখানে কিন্তু একাডেমিক কাউন্সিল বলো বা স্কুল বলো, কেউ আমাকে কিছু বলে, কিন্তু আমি চাকরিটা করলে পরে ওদের ভালো হবে। তো এই যে একটা স্ট্রিক্টনেস, এই স্ট্রিক্টনেসটা আমি বজায় রাখতে চাই। রিসেন্ট টাইমস আমি দেখছিলাম একটা জিনিস যে প্রফুল্ল সেনের রিসেন্ট 3-4 বছর ধরে দেখছি, স্পেশালি আপনি আসার পরে, যে রেজাল্টে একটু চেঞ্জেস এসছে, যে রেজাল্ট একটু হয়েছে। অল এভারেজ যদি রেজাল্টের কথা বলা হয় ঠিক আছে, কিছু খামতি আছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করেছে, যেটা আগে ছিল না এখন হচ্ছে। তো এবার আপনাকে একটা কোয়েশ্চেন আমার, যে এই যে অ্যাভারেজ যে রেজাল্টটা, এটাকে মানে আরেকটু বেটার মেনে যাতে সবাই ভালো হবে, সেটার উদ্দেশ্যে কি স্কুল উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। এখানে কিন্তু একটা সময় এমন মেয়েরাও বেরিয়েছে, আমি শুনেছি আমার আগে যারা খুব ভালো ভালো জায়গায় তারা এখন চাকরি করছে। মাঝে একটা যে কোনো কারণে গ্যাপ, অ্যাডমিনিস্ট্রেশন যদি দুর্বল হয়ে যায় না, তার ছাপটা টোটাল সিস্টেমটার মধ্যে পড়ে। তো আমি অ্যাডমিনিস্ট্রেশনে এসে আমি যেটা আমার প্রথম লক্ষ্য হচ্ছে একদম একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট দেওয়া, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে গুড টিচিং। এই দুটো লক্ষ্যে আমি পুরো সিস্টেমটাকে চালাই। এডুকেশনাল এনভায়রনমেন্ট, স্কুলটাকে যাতে ভালোবাসতে পারে, ক্লাসে রেগুলার আসতে পারে, আর একটা হচ্ছে গুড টিচিং। এবং টিচারদের যখন যা প্রয়োজন মনে হচ্ছে, আমি যেমন ধরো এই ঘরটা আমি তৈরি করেছি কেন, বিভিন্ন ওদের একটা প্রজেক্টর দেখছো, এরকম আমার আরো দুখানা ঘর আছে, দুখানা ল্যাব আছে যেখানে প্রজেক্টর লাগানো, বুঝেছো? তো এই ঘরটাকে আমি তৈরি করেছি যে যাতে বাচ্চারা তাদের যে সিলেবাসে যা যা আছে সেইগুলো দেখতে পারে, প্রজেক্টরে দেখলে পরে অডিও ভিজুয়াল, শিক্ষণীয় ভিডিও দেখতে পারে, অডিও ভিজুয়াল যে টিচিং, অডিও ভিজুয়াল তুমি দেখবে এখন অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু চক ডাস্টার কনসেপ্টটা চলে যাচ্ছে আস্তে আস্তে। ডিজিটাল অডিও ভিজুয়াল, ডিজিটাল লার্নিং, ডিজিটাল টিচিং। তো এই অডিও ভিজুয়াল লার্নিংটার প্রতি আমি ভীষণভাবে গুরুত্ব দিই এবং দেখেছি আমি যত তাড়াতাড়ি ওরা ছোট ভীম বা ইত্যাদি ইত্যাদি মুখস্থ করতে পারে, বইয়ের পাতা লেখা কিন্তু অত তাড়াতাড়ি মুখস্থ হয় না। তাহলে কি করবো আমি, সেই ব্যাপারটা যদি আমি ভিজুয়ালি করে দিই, অডিও ভিজুয়ালি, অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়। সিনেমায় কি হচ্ছে না হচ্ছে সকলের মনে থাকে, কারণ কি তারা সেটা ভালো মতো নিচ্ছে, পড়াশোনার জিনিস দিচ্ছে না, তাই জন্য ওটাকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে গিয়ে পড়াশোনাটাই উচিত। যেমন ধরো পথের পাঁচালী, তারই একটা অংশ আছে আমাদের ভেতর, তো আমি পথের পাঁচালীটা ওদেরকে দেখিয়েছি, তাহলে ওখান থেকে ওরা আমাদের ভেতরটা বুঝে যাচ্ছে। এইভাবে যে একটা, ওটাও একটা ক্লাসিক্যাল ফিল্ম, ওই ফিল্মটা ওদের দেখা হলো। আবার আমি এই ব্যাপারে আমাকে ভীষণভাবে আমার টিচাররা সাহায্য করছেন, যেমন আমি চৈতালি ম্যাডামের কথাই বলবো। চৈতালি ম্যাডাম এই ঘরটাকে ম্যাডামকে ডাকবো, যে এই ব্যাপারটাকে করার জন্য আমার যারা, উনি কিন্তু ইংলিশে দিচ্ছেন, বাট এত বেশি কম্পিউটারের মাধ্যমে ব্যাপারটা টেকনিক্যাল সাপোর্ট, আমার এরকম বহু টিচার আছে যারা কম্পিউটার ব্যাপারটা খুব ভালো বোঝেন, হ্যাঁ, এবং ইন্টারেস্টেড, বোঝেন অনেকে, কিন্তু ইন্টারেস্ট পুরো। আমি যদি তাদেরকে উৎসাহটা দিই, তারাও কিন্তু উৎসাহ পাবে যে হ্যাঁ তাহলে বলতে বলতে বলছে এটাকে, তাহলে আমি এখানে নিয়ে নিই, তাহলে আরো ভালো হবে। ঠিক এই ব্যাপারে কিন্তু আমি দেখেছি এর রেজাল্ট খুব ভালো হচ্ছে। তুমি যেটা বলছো না সবাইকে ভালো করা, তুমি একটা জিনিস জানো, আমার বাচ্চারা কিন্তু আসছে লোয়ার লেভেল থেকে, ফার্মার, ভ্যান ড্রাইভার, তারপরে ভেন্ডার, হকার, এরা আসছে। তো তারা তো বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার।
ফার্স্ট জেনারেশন লার্নার যাদের, তাদেরকে দিয়ে তো আমি একদম একেবারেই 95% মার্কস পাওয়াতে পারবো না। এই যে বাচ্চাগুলো এখন কিন্তু এরা বুঝে গেছে যে পড়তে হয়। আগে যেমন মনে করতো যে সেলফ স্টাডির কি দরকার, স্কুলে যাচ্ছে, টিউশন যাচ্ছে, হয়ে গেল, কিন্তু সেলফ স্টাডিটাই যে মূল পড়াশুনো, এই ব্যাপারটা কিন্তু এখন ওরা ফিল করেছে। তুমি বলবে যে অ্যাভারেজ কেউ ফেল করে না আমার মাধ্যমিকে, তুমি বলবো এখন বড় বড় অনেক স্কুল দেখবে তাদের হয়তো এনরোলমেন্ট 500-600, তাদের হয়তো 50 জন ফেল করছে, সেটা কিন্তু শো হচ্ছে না। কিন্তু আমার কোনো বাচ্চা ফেল করে না, তারা সেই লেভেল থেকে আসে, তাদের কাছে পাস করাটাই হচ্ছে ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া। না ম্যাম, এমন অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যারা এই স্কুলে পড়াশোনা করছে, তারা কিন্তু বাইরে আর কোথাও করছে, মানে ক্লাসরুমে তাদের পড়াশোনা হয়ে যাচ্ছে। খুব বাচ্চা আছে আমার যারা পরে টিচারের কাছে এসে জানতে চাইছে, লিখে দিচ্ছে। আমি একটা জিনিস বাচ্চাদের কাছে বারবার বলবো, ইচ্ছেটা কিন্তু কিনতে পাওয়া যায়। ইচ্ছেটাকে জানাতে হবে পরিবার থেকে, আমরা টিচাররা যারা আছে তারা করবে, এবং সবার মাধ্যমে একটা স্কুলে আপডেট হয়। হ্যাঁ, এবং আমি এটা এত তাড়াতাড়ি বলবো যে আমি প্রায় 4 বছরের স্কুলটাকে 80% আপডেট করার চেষ্টা করেছি। আমি বলবো না আমি করেছি, চেষ্টা করেছি, এবং তার জন্য যেটা করেছে তার মানে 70% ক্রেডিট গোজ টু আওয়ার টিচার্স। আমি এটা ভীষণভাবে, আমার টিচাররা যেভাবে আমাকে সাপোর্ট দেয় সব ব্যাপারে, আমি যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, এটা একদম ওদের সঙ্গে আমি আলোচনা করি সব ব্যাপারে, আমি একা কোনো ডিসিশন নেই, কমিউনিকেশনটা ঠিক থাকে একদম। আমি কোনো কিছু, আমি যদি আজকে মনে করি যে আমি এই ক্লাসটা এইভাবে দিলে ভালো হবে, আমি একা একা, আমার কোনো একাডেমিক কাউন্সিল আমি একটা নিজে কোনো পেন তুলাই না, আমি কোনো স্টপ গ্যাপের ক্লাস নিজে করি না। আমি একাডেমিক কাউন্সিল, এটা আমাদের বাই ম্যানুয়াল আছে যে একাডেমিক কাউন্সিল, স্টাফ কাউন্সিল, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো আমি যদি সবের মধ্যে খবরদারি করি, তাহলে কি হবে, তাদের কনফিডেন্স কমে যাবে না। আমি যদি মনে করি যে এটা করে ভালো হয়নি, তখন আমি ওদেরকে বলি যে এটাকে এইভাবে করলে ভালো হবে। প্রত্যেককে স্বাধীনতা না দিলে কেউ কাজ করতে পারে না। আচ্ছা ম্যাডাম, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মাধ্যমিকের তো রেজাল্ট বেরিয়ে এবং স্কুলের অ্যাডমিশন চলছে, তো এবার স্কুল শুরু হয়ে গেছে গতকাল থেকে। এবার আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলে কি কি স্ট্রিম রয়েছে এবং নতুন কি কি সাবজেক্ট আছে? আমি এখানে আসার পরে প্রচুর নতুন সাবজেক্ট আমি এনেছি, যেমন নিউট্রিশন আছে আমার, আমি আর্টসের সাবজেক্টগুলো পরপর বলে যাই। হ্যাঁ, নিউট্রিশন আছে, ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফিতে আমি আসার পরে নিউট্রিশন, ফিলসফি, ফিজিক্যাল এডুকেশন, এরকম কিছু সাবজেক্ট আমি এনেছি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলো আমি সব এনেছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সব সাবজেক্টগুলো সব আমার আনা। আগে থেকে এক্সিস্ট করতে হচ্ছে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে সংস্কৃত, এই সাবজেক্টগুলো। তার মানে মিউজিকও ছিল। আমি ইদানিং মিউজিকটা আমি একটু, যেহেতু স্টুডেন্ট আসছে না বলে অফ রেখেছি, আগামী দিনে যদি মিউজিক আবার দেখি যে স্টুডেন্ট আসছে, তাহলে আবার চালু করে দেবো। এরকম কিছু কিছু। আর এছাড়া যা যা দরকার, নতুন কোনো সাবজেক্ট আনার ব্যাপারে উদ্যোগ আছে, মানে নতুন একটা দুটো সাবজেক্ট, এখন আমি কিছু সাবজেক্ট চালু করেছি, এআই করেছি, কিন্তু এআই মুশকিল হচ্ছে কি, এটা আমার একটা সমস্যাই হচ্ছে, কিন্তু আমার না, নৈহাটির বেশ কিছু স্কুলের সমস্যা হচ্ছে যে যারা প্রথম দিকে ভালো রেজাল্ট করে, তারা একটা মনে ছুটে যাচ্ছে একটা স্কুলের দিকে। আচ্ছা আচ্ছা, এটা তো আমি কাউকে বন্ধ করতে পারবো না। আমার পরিকাঠামো আছে, আমার টিচার আছে, আমার বড় ল্যাব আছে, কিন্তু অনেকের ধারণা এখানে ল্যাব অত ভালো না। অত ধারণার উপর বসে থাকলে তো হবে না, তাকে তো জানতে হবে ল্যাবটা ভালো আছে কিনা। তার জন্য আমি নিয়মিত ক্লাস 9 থেকে বাচ্চাদের ল্যাবে নিয়ে যাই। আমি একটু ইন্টারভিউ করলাম আপনাকে, এইটাতে না একটা ধারণাগত ত্রুটি আছে। কি বলুন তো, মানে আপনি দেখবেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, যদি আমি রামকৃষ্ণ মিশনকে ছেড়ে দিই, তাহলে কিছু স্কুল আছে যে স্কুলের ল্যাব অতটা উন্নত নয়, স্কুলে হয়তো স্টুডেন্ট সংখ্যা অনেক কম, কিন্তু সেই স্কুল থেকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বেরোচ্ছে। আপনি তো এটা দেখেন। এবার বিষয়টা কি, তাদের সদিচ্ছা ছিল, পড়াশোনার সদিচ্ছা ছিল, তারা পড়েছে। এবার এই যে ব্যাপারটা না, যে ল্যাব ভালো না, আমার মনে হয় এটা কিছু ক্ষেত্রে ওই একটা বাহানা দেওয়া, আমার মনে হয় বাহানা হিসেবে। আপনিও কি তাই মনে করেন যে এটা বাহানা হিসেবে কাজ করছে? না, কনসেপ্ট একটু আমার একটু মনে হচ্ছে অন্যরকম। যেমন ধরো অনেক পুরনো, প্রত্যেকটা শহরে স্কুল থাকে, হ্যাঁ, গার্লস স্কুল, বয়েজ, ওই সেই স্কুলগুলোতে না পরিকাঠামো করতে 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 ধরো একটা এক জায়গায় পৌঁছে, যেমন ইন্ডিয়ান গার্লস বা হার্ডেড যারা আছে, তাহলে 100-150 বছরের পুরনো স্কুল,
প্রথমেই তো তারা সেই ল্যাবটা তৈরি হয়, কিন্তু আমার সিলেবাসে আমার যতটুকু দরকার সেরকম ল্যাব তো আমার আছে। নতুন সিলেবাস যা যা হয়েছে, এমন বহু স্কুল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা 11-এ প্র্যাকটিক্যাল করায় না। একদম 100 বার গ্যারান্টি দিয়ে বলতে পারবো। দরকার হলে আমাকে পরে অফ দ্য রেকর্ড জানতে চাইলে আমি নামও বলে দিতে পারবো। যারা 11-এ প্র্যাকটিক্যাল করায় না, যেহেতু প্র্যাকটিক্যালটা 11-এ স্কুলে হয়, কিন্তু আমি সেটা একদম কোনোদিন অ্যালাউ করিনি। আমার আগের স্কুলেও কোনোদিনও ছিল না। আমি এটা মানতেই পারবো না যে একটা ক্লাস কিছু না জেনে আরেকটা ক্লাসে ল্যাব দেখবে। আমার পুরো পরিকাঠামো আছে, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, বিশাল ল্যাবের তো আমার দরকার নেই। আমার যতটা অ্যাকোমোডেশন গভর্নমেন্ট আমাকে যতটা পারমিশন দিয়েছে, আমার ল্যাব ততটা আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। আমার এটা একটা সমস্যা, এইখানে সায়েন্সটা একটু দেরিতে শুরু হয়েছে, আর্টসটা যেটা এবং স্বাভাবিকভাবে একটা জিনিস স্টেবল হতে গেলে তাকে মিনিমাম 10 বছর 15 বছর তার টাইম দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে স্কুল বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হওয়ার ক্ষেত্রে সেই সময়টা তো দিতে হবে, সেই সময়ের কোঅপারেশনটা আমার চাই। এখন তো সবকিছু ওয়েল স্টেবল রয়েছে একদম। তার সত্ত্বেও গার্জিয়ানদের মধ্যে একটা ধারণা আছে ওটা একটা সাগর, ওটা একটা সমুদ্র, এরকম ধারণা একটা তৈরি হচ্ছে। এবং সেই সাগর বা সমুদ্র থেকে আমার বাচ্চাদের আমি দেখেছি 1 নম্বর পেয়ে বা কম নম্বর পেয়ে যে মেয়েটা অন্য স্কুলে গেছে তার যা নম্বর, আমার এখানে করে সেই মেয়ে বেশি নম্বর পেয়েছে একাধিক। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে যতগুলো মেয়ে এখান থেকে অন্য জায়গায় ভালো রেজাল্ট করবে বলে গিয়েছে, তার থেকে এখানে যারা পড়ছে তাদের রেজাল্ট ভালো হয়েছে। এটা তো বাস্তব উদাহরণ দেখাই আছে চোখের সামনে। আমি যদি 10টা বাচ্চার সঙ্গে যে এফোর্ট দিতে পারবো, আমি কি 50টা বাচ্চাকে সেই এফোর্ট দিতে পারবো? গভর্নমেন্ট আমায় 275 পারমিশন দিয়েছে। আরবান, সাবআরবান, রুরাল আলাদা হয়। আরবানের জন্য যেটা যে পারমিশনটা হয় সরকার বুঝেই দিয়েছে। রুরালে তো স্কুল কম থাকে, তাদের হয়তো 3000 4000 বাচ্চা থাকবে, পারমিশন থাকবে, কিন্তু সাবআরবান আরবানে তো দরকার নেই, একটা দিতে স্কুল। তো সেই স্কুলগুলোর পরিকাঠামো দেখেই তো গভর্নমেন্ট পারমিশনটা দেবে। প্রত্যেকটা সাবজেক্টের আগে একটা করে ইন্সপেকশন হয়, ল্যাব ইন্সপেকশন হয়, সেটা দেখেই তো পারমিশনটা দেবে। তো এটা আমি গার্জিয়ানদের বোঝাতে পারছি না, বা যারা বুঝেছে ভালো রেজাল্ট করেছে, অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে, এইমসে পড়ছে একটি মেয়ে, সেরকম মেয়েও আছে আমি আসার পরে। তা সত্ত্বেও ইদানিং এই বছরটা বিশেষ করে দেখলাম আমি যে একটা যে কোনো কারণেই হোক, যেটা সামহাও কোনো স্কুলে প্রাইভেট টিচাররা নিজেদের আক্ষেপ গোছানোর জন্যই হোক, একটা মগজ ধোলাই টাইপের করেছে। আমি জানি আপনি কাদের কথা বলছেন, কথা বলছেন, বাট আমিও বলবো না। মগজ ধোলাই টাইপের করেছে। এবং আমি দেখছি যে এখন থেকেই তাদের মধ্যে যারা 10 আছে, এটা সব প্রাইভেট টিউশনের সাথে যত বেশি স্টুডেন্ট ওই স্কুলে এসে জমা হবে তারা টিউশন পাবে। যারা করছে বেশিরভাগই তারা কিন্তু পার্ট টাইম টিচার, গেস্ট টিচার, তাদের তো ওখানে মাইনেটা স্টেবল হয়। তাদের টিচাররা যদি বেশি করে বাচ্চারা যদি ঢোকে, তাদের এখানে একটা ইনকাম হয়ে যাচ্ছে, স্টেবিলিটি আছে। তারা নিজেদের স্বার্থে এটা করছে, কিন্তু বাচ্চার স্বার্থে তো পুরো করছে না। তুমি একটা জিনিস ভাবো যে এই অঞ্চলে কোনো স্কুলে 3000 4000 পরিকাঠামো নেই, রুরাল স্কুলগুলো তো হতে পারে, তাদের প্রচুর জায়গা, 1 বিঘে 2 বিঘে 3 বিঘে নিয়ে একটা স্কুল, নিজস্ব মাঠ থাকে। তারা যে কোনো গভর্নমেন্ট একটা কোনো ব্র্যান্ড দিচ্ছে বা বানিয়ে নিচ্ছে, এখানে কোনো স্কুলে সেরকম বানানোর জায়গা নেই। তাহলে কেউ যদি তার সংখ্যা বাড়ায়, তাহলে তাকে কি করবে? হয় রেগুলার স্কুল করতে আসতে হবে না। এটা তো সাধারণ বাংলা কথা। আমার পরিকাঠামো নিয়ে আমি ভর্তি করে নিচ্ছি, তাহলে বাচ্চারা আসবে কত? তারা শুধু প্র্যাকটিক্যাল করার জন্য ডেকে নেওয়া হচ্ছে, এই গ্রুপকে তুমি এসো প্র্যাকটিক্যাল করবে। অ্যাটেন্ডেন্স নিয়ে পড়া করে দিই, একদম নেই, যেটা আমার স্কুলে আছে। অ্যাটেন্ডেন্স নিয়ে পড়া করি আছে। আমি সায়েন্সের মেয়েদের ক্ষেত্রে একটু ছাড় দিই, কেন ওদের পড়ার ভলিউমটা অনেক। কিছু স্কুল আছে যা মানে এই বছর অ্যাডমিশন প্রসেসে আমি দেখেছি জিনিসটা, যে কিছু স্কুলে সাবজেক্ট স্টুডেন্টরা ধরুন দিতে যাচ্ছে, এবার সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে না তুমি এই সাবজেক্ট পারবে, তুমি এটা নিও, তুমি ওটা। এবার অনেক স্কুলে স্টুডেন্টরা বিরক্ত হয়ে স্কুল ছেড়ে দিচ্ছে, এরকম অনেক স্কুল আছে, আশেপাশে আমাদের রয়েছে, যে ম্যাডামরা বলছে যে তুমি মানে সে ধরুন কথা ম্যাথসে ধরুন 70 উপরে পেয়েছে, কেউ তাকে বলছে না তুমি সায়েন্স পারবে, কেউ ধরুন লাইফ সায়েন্সে ধরুন কেউ 70 উপরে পেয়েছে, বলছে না তুমি নিউট্রিশন বায়োলজি পারবে, বন্ধু কিছু। তো
এবার এলিজিবিলিটি তো রয়েছে, সে এলিজিবল, এবার সেক্ষেত্রে ক্রাইটেরিয়া তো ম্যাচ করছে, তো সেক্ষেত্রে সে যে সাবজেক্টটা চাইছে, ছেলে হোক মেয়ে হোক, তাহলে তাকে তো সেই সাবজেক্টটা দেওয়া উচিত। এবার অনেক স্কুল আছে যারা দিচ্ছে না। না না, এটা তো হয় না, ধরো আমার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আমি কেন, মানে এটা প্রফুল্লশনে এই সমস্যাটা নেই, যে যা সাবজেক্ট নিতে চায় নিতে পারে। যদি একদিনে পরীক্ষা না, হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট একসাথে নেওয়া যায়, সেটা যদি না পড়ে তাহলে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমরাও দেখি, ধরো তুমি অঙ্কে পেয়েছে 35, গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী 35-এ অঙ্কে নেওয়া যাবে, কিন্তু মাধ্যমিকে অঙ্কে 35 পেয়ে সে তো উচ্চ মাধ্যমিকে, আমাদেরও তো একটা এত বছরের শিক্ষাগত অভিজ্ঞতা আছে না, যে সে তো কিছু করতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা তাদেরকে বলি যে অঙ্কটা নিও না, তাহলে তোমার কিন্তু 70, 75, 80 পেয়ে তাকে আমি কখনোই বলতে পারি না যে তুমি এটা নিও না। তাকে তার উপরেই মোটামুটি যাতে আমার ক্রাইটেরিয়াও ফুলফিল হয়ে যায়, বা যাতে ওদের নির্দিষ্টতা যা ওরা চাইছে ভবিষ্যতে করবে সেটাও করা যায়। স্পোর্টসের দিক থেকে স্কুল কেমন এগিয়েছে? প্রচন্ড ভালো। আমার এই বছর টেবল টেনিসে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে। আচ্ছা, তারপরে সাইয়ে খেলছে, সাই মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। একদম একদম একদম, এটা আমাদের সাথে রয়েছে কলকাতায়, বিজ্ঞান, ওই যে আমাদের সায়েন্স সিটির ওই জায়গাটা রয়েছে, সাইয়ের ওখানে আছে, সাইয়ে আছে জিমনাস্টিকের জন্য, জিমনাস্টিকের জন্য 2-3টে বাচ্চা ওখানে সাইয়েই থাকে, ওরা শুধু এখানে পরীক্ষা দিতে আসে। আমি ওদের অবশ্যই সেই পারমিশন দিয়েছি, কেননা তারা যখন এত সাইকে তো একটা সিলেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ সেই যোগ্যতাটা অর্জন করেছে সে যদি ভবিষ্যতে ওটাতেই ক্যারিয়ার তৈরি করতে চায়, তাহলে আমি আমার এই পড়াশোনা দিয়ে কেন তাদেরকে আটকে রাখবো? পড়াশুনোই করতে হবে, নট দ্যাট তার যে যেটা ভালোবাসে তাদের ক্ষেত্রে মানে যতটা ব্যাক থেকে সাহায্য করা যাবে, ব্যাক থেকে হেল্প করা যায় একদম যতটা সাহায্য করা আমি। এরা ভীষণ ভালো খেলাধুলো এখানে, এটা আমার একটা মানে একটা গর্ব। ওরা যে যতটা নিডি সেই তুলনায় কিন্তু ওরা অনেক অনেক জায়গায় খেলছে। যারা প্রথম সারি স্কুলে দেখবে যেখানে বাবা মারা এত একটা হেলদি অ্যামাউন্ট স্যালারি ড্র করছে, তারা এত এফোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে এই বাচ্চারা কিন্তু অত এফোর্ট দিতে পারছে না গার্জিয়ানরা, তা সত্ত্বেও তাদের কিন্তু একটা মানে লেভেলে তারা পৌঁছচ্ছে, এবং সেখানে বহু বাচ্চা চাকরিও পেয়েছে গত দিনে, এবং আমি আশা করবো আগামী দিনেও পাবো এই জিনিসটা। আচ্ছা ম্যাডাম, স্কুলের তো সবই দেখলাম, মানে স্টুডেন্টরা দেখলাম কত ভালো করে ক্লাস করছে মন দিয়ে, আপনার সাথে কথা হলো, সাবজেক্ট এত অ্যাভেলেবেল রয়েছে, নতুন সাবজেক্টও আসবে আপনি বলছেন, স্পোর্টসের দিকও সবই বুঝলাম। তবে আমার একটা জানার আছে, মানে এই ভিডিওটা তো অনেকেই দেখে, তো আপনি এই ভিডিওটার মধ্যে আমি জানতে চাইছি যে এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আর কি কি মানে করা দরকার, যেটা উপর লেভেল থেকে হেল্প পেলে আরও ভালো হয়? খুব ভালো প্রশ্ন করেছো, অনেক কিছু করার দরকার, সব স্কুলেরই অনেক কিছু করার দরকার। শুধু ইট কার্ড চম্পালি ডাস্টার দিলে স্কুল চলে না। এখন যা অল ওভার যে এডুকেশন টিচিং সিস্টেমটাই পাল্টে গেছে। প্রথম কথা আমার মনে হয় সমস্ত ঘর যদি আমি ডিজিটাল ক্লাসরুম করে দিতে পারতাম, এটা হয়তো অনেক স্বপ্ন এই মুহূর্তে মনে হবে। ডিজিটাল ক্লাসরুমের জন্য, ডিজিটাল বোর্ডের জন্য আমি অ্যাপিল করেছি, সেখানে আমার চিঠি দেওয়া আছে এবং আমাকে শুরু করা হয়েছে যে ভবিষ্যতে আমি এটা পাবো। আমার গভর্নমেন্টের ঘরে 27 লাখ টাকার ওপরে আমি স্যাংশন হয়ে গেছে আমার, যেটা আমাকে ব্যাংকের মানে যেটা হয়তো হবে মিউনিসিপ্যালিটি বা এরকম ধরনের কারোর মাধ্যমে কাজটা, কিন্তু হবে স্কুলের জন্য। তো এরকম আমি বহু সিএসআর, বড় বড় কোম্পানিকে আমি সিএসআর এর জন্য অ্যাপিল করেছি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যারা নেয় তাদের কাছে আপিল করেছি, যাতে ডিজিটাল লার্নিং, টিচিং লার্নিংটা যাতে ভবিষ্যতে ডিজিটাল হয়। কিছু ঘর, আরও কিছু ঘরের দরকার যেখানে আমার ওই রকম আলাদা আলাদা স্মার্ট রুম থাকবে, স্মার্ট ক্লাসরুম দরকার। এটা যেমন একটা স্মার্ট ক্লাসরুম আমার আছে, অলরেডি 3টে স্মার্ট ক্লাসরুম আমার আছে, কিন্তু এই যে বলছি না ডিজিটাল লার্নিং, পুরো ঘর ডিজিটাল লার্নিং করার সাথে সাথে আমি এমনি চৌরাস্তার এডুকেশনটা পুরো বন্ধ করে দিতে পারবো না, তাই আমার কিছু ঘর দরকার যেখানে আমি শুধু আলাদা করে ডিজিটাল লার্নিংই করাতে পারবো। এই ঘরের আমার একটা রিকুইজিশন আছে, এই সেজন্য এই মুহূর্তে আমার কোনো কিছুর অসুবিধা নেই, ঘর বাড়ি যাতে মানে বসা টসা কোনো অসুবিধা নেই, কিন্তু ভবিষ্যতে যাতে ডিজিটাল ছাত্র সংখ্যা বাড়ে। হ্যাঁ, ছাত্র সংখ্যা তো আমি যখন এসেছিলাম তার থেকে প্রায় 500 স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আরো বাড়তে পারে, আরো বাড়বে, ভবিষ্যতে বাড়বে, কারণ ইংলিশ মিডিয়াম তো গার্লস মিডিয়াম। আর আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমি হিন্দিটাকে বাংলার পাশাপাশি
ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাই থাকে, হ্যাঁ মিডিয়ামটা ইংলিশ থাকে। হ্যাঁ এবার অনলি এই সমস্ত অঞ্চলে অনলি হচ্ছে বাংলাই রয়েছে। আমি পাশাপাশি হিন্দিটাকেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে চাইছি, যাতে নন বেঙ্গলিরা বাচ্চারা তারা বেশি পয়সা দিয়ে বাইরে পড়ছে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম। আপনি কি এটা 5 to 10 এর মানে 11 12 এর কথা বলছেন নাকি? 5 to 12 মানে যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা হিন্দি, যেটা আগে থাকে, যেটা বেঙ্গলি থাকে ওটা থেকে হিন্দি থাকে। অ্যাকচুয়ালি তুমি বাঙালি, তুমি বাংলা দিলে, হ্যাঁ হ্যাঁ আমি হিন্দি হ্যাঁ, মানে ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। এতে করে কি হবে, নন বেঙ্গলি যারা বাচ্চারা আছে, অনেক আছে। হ্যাঁ নন বেঙ্গলি বাচ্চারা আছে যারা বড় বড় এই সমস্ত পয়সা দিয়ে অনেক স্কুলে পড়ছে, তারা বিনা পয়সায় সরকারি মানে মিনিমাম একটা দিয়ে পুরো পরিষেবা পাবে। সরকারি স্কুলে যা যা পরিষেবা সরকার দেবে সব পাবে। আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, এটা করলাম, সেটা হচ্ছে এটা তো নৈহাটি। এবার নৈহাটির পাশে আপনি জানেন ভাটপাড়া রয়েছে, কাকিনাড়া রয়েছে, এই এলাকায় হিন্দিভাষী প্রচুর স্টুডেন্ট আছে। তো তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে যদি এখানে পপুলেশনের মতো একটা স্কুল যদি হিন্দি মিডিয়াম চালু করে, তো তাদের সুবিধা হয়ে যাবে, তারা আসতে পারবে। আচ্ছা, আমার একটা মেন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই স্কুলে কোথা থেকে কোথাকার স্টুডেন্টরা মানে এসে পড়াশোনা স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবে? মানে এদিকে তো এখন তো আমার সামনাপুর থেকে আসছে, আজপুর থেকে আসছে, কাকিনাড়া থেকে আসছে, আর ওদিকে হালিশহরের ওদিকে ওইদিকে হালিশহর থেকে আসছে, কাঁচরাপাড়া থেকে আসছে। আচ্ছা, গার্লস যারা গার্লস স্কুল মানে 5-6টা বড় সিটি গার্লস স্কুল ফেভার করছে যারা, তারা সেই ইংলিশ মিডিয়ামে ভর্তি আছে এবং অনেক নন বেঙ্গলি বাচ্চা আছে আমার। তো সে তাদের কথা মাথায় রেখে আমি আমার একটু মানে প্রথম দিকে করলে ভালো হতো, একবারে হয়ে যেত, কিন্তু আমার একটু হেজিটেশন ছিল বলে আমি একটু দেরি করেই করেছি। তো বাট আমি করবো হিন্দি মিডিয়াম। আগামী যে 5টা ভর্তি হবে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অপশনাল থাকবে বাংলা অথবা হিন্দি। এর ফলে কি হবে, স্কুলে এনরোলমেন্ট যেমন বাড়বে, নন বেঙ্গলি বাচ্চারাও পরিষেবাটা পুরো সরকারে পাবে, যাদের অনেক পয়সা দিয়ে বেসরকারিতে করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমার টিচাররা হাইলি কোয়ালিফাইড, সবাই এমএ, এমএসসি, এমফিল, রিসার্চ সবাই মোটামুটি। হয়তো তারা কেউ পাস কোর্সে জয়েন করেছে, বাট তাদের সেই কোয়ালিফিকেশন তাদের আছে। ফলে কোয়ালিটি টিচার, বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলোতে এত কম পয়সাতে কোয়ালিটি টিচার পাওয়া খুব মুশকিল হচ্ছে। তো আমার এখানে কোয়ালিটি টিচার আছে, পরিকাঠামো আছে, আন্তরিকতা আছে। আমি ভীষণভাবে বিশ্বাস করি যে আগামী কয়েক বছরের মধ্যে প্রফেশন ফ্লারিশ করবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরেকটা আমাদের মানে এই পর্বের শেষ প্রশ্ন বলতে পারেন, আরও আমাদের ক্লাসরুমগুলো দেখবো, সবই দেখবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কিছু একটা কি স্কুলে হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিয়ে। এক্স্যাক্টলি, সরকার একটা ভেঙে চেয়েছে যে অনগ্রসর শ্রেণী, জেনারেল কাস্ট এবং ওবিসি যারা আছে, যাদের আর্থিকভাবে দুর্বল, সেই সব বাচ্চাদের জন্য জয়েন্টেড ট্রেনিং দেবে। এবং ওরা ভেন্যু খুঁজেছিল, এখানে বারাকপুর থেকে বীজপুর পর্যন্ত প্রফুল্ল সেনই একমাত্র ভেন্যু। এখানে এটা ইনগরেশন হয়েছে 1 তারিখে। 1 তারিখে ইনগরেশন হয়ে গেছে। এখানে আমাদের ডিআই অফিস থেকে রিপ্রেজেন্টেশন করেছেন একজন ডিআই স্যার, তিনি উপস্থিত ছিলেন। আর 60টা বাচ্চাকে এই মুহূর্তে ট্রেনিং দেওয়া, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছে। ব্যাপারটা তো অনেকে জানেই না, অনেকে সেইভাবে এখনো পৌঁছয়নি। পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই করতে পারে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, একদম অর্থনৈতিক হয়ে গেছে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাচ্চারা কিন্তু এই ট্রেনিংটা নিতে পারবে জয়েন্টে। তাদের 80টা মক টেস্ট হবে। এটা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাস, কিন্তু যে কোনো একটা প্রজেক্ট লঞ্চ করতে একটু টাইম লাগে, তো একটু ডিলে হয়ে গেছে। আগামী বছর জানুয়ারি মাস থেকেই হবে। শনিবার আর রবিবার ক্লাস হবে। শনিবার 2টা থেকে 6টা, আর রবিবার হচ্ছে 11টা থেকে 3টা, 4 ঘন্টা একদম ফ্রি, পুরো ফ্রিতে। শুধু তাই নয়, ওর একটা স্টাইপেন্ডও দিচ্ছে গভর্নমেন্ট, 300 টাকা করে যাতায়াতের যারা করতে আসছে। এবং এটা আমি ভীষণভাবে প্রাউড ফিল করছি যে এটা ওরা আমার ভেন্যুটাকে বেঁচেছে, আমার স্কুলটাকে বেঁচেছে। এবং বাচ্চা ইনগরেশনেও যারা এসেছেন তারা ভীষণ খুশি হয়েছে। স্কুলের এনভায়রনমেন্ট যা যা ঘটনার দেখে ওরা খুব খুশি হয়েছে। এবং আমি চাইবো আগামী বছর, তারপরে বছর এটা যেন ক্রমশ বাড়ে। অনেকের কাছে এটা এখনো পৌঁছাবে, সবে একটা প্রজেক্ট হলে তো সময় লাগে, আগামী দিনে আরও বাড়বে। নৈহাটি স্কুলেরাও আছে, নৈহাটি অনেক স্কুল এখানে জয়েন করেছে বাচ্চারা। যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাচ্চাদের মধ্যে কিছু সামাজিক দায়বদ্ধতা ঢোকানো দরকার। যেমন আমি ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের কি পরিষেবা দেওয়া, এগুলো আমি কেন করেছি
মাকে কোনোভাবেই ধৈর্য হারালে চলবে না। সায়েন্সের ক্লাসে গেছে সবাই এখানে আছিস বসে সকলে 11 এ ভর্তি হয়েছিস? নতুন কারা হাত তোলা একবার, পুরনো কারা হাত তোলা একবার। প্রথম দিন নামিতে হাত। প্রথম দিন স্কুলে কেমন লাগছে? ভালো লাগছে? কি ব্যাপার বলা এরকম স্লো কেন? জোরে বল তাহলে। আচ্ছা, এরকম ভাবে পড়াশোনা করতে থাক সকলে। 11 এর একটা নতুন জার্নি শুরু হলো মাধ্যমিকের পরে। এবার সামনে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে যা হয়েছে রেজাল্ট, এইচএস এ ভালো করতে হবে, তাই তো? সেমিস্টার 1 2 3 4 করে এইচএস আসবে, ভালো রেজাল্ট করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর স্কুলে যেরকম ভাবে তোদের সুন্দর করে স্কুলে গাইড করা হয় তেমনি করা হবে। যারা নতুন এসেছিস তারাও দেখতে পারবি, যারা পুরনো ছিল তারাও জানিস। তো ঠিকঠাক পড়াশোনা করতে হবে আর ভালো রেজাল্ট হবে তো এইচএস এ? ম্যাডাম বলতে পারবেন তো গর্ব করে যে ছাত্রীদের ভালো রেজাল্ট হয়েছে? হবে তো? এত স্লো কেন? জোরে। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক সবাইকে।